হাই নমস্কার বন্ধুরা, আমার নাম পেখম রায়। সত্যের সন্ধানে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার সাথে উপস্থিত রয়েছেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার এক্সিকিউটিভ মেম্বার নয়ন মজুমদার। উনি একাধারে সমাজসেবী তথা জ্যোতিষী। আজকে ওনার কাছে সিএ ও এসআই নিয়ে কিছু প্রশ্ন রাখবো। তো স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যাদের ভোটার লিস্টে নাম রয়েছে অথচ তারা বাংলাদেশি, তো তাদেরকে কি সিএর জন্য অ্যাপ্লাই করতেই হবে? নমস্কার। আজকে সত্য সন্ধানে এই চ্যানেলকে স্বাগত জানাই, যে খবর প্রকাশ করবার জন্য সাধারণ মানুষের মধ্যে যে দ্বন্দ্ব দ্বিধা এবং যা তাদের মধ্যে রয়েছে গলত, সেইগুলোকে কিছু ভ্রান্তিমূলক তথ্য সেগুলোকে দূরে সরিয়ে রেখে আসল যে বিষয় সেগুলো যে সন্ধান করবার জন্য সত্য সন্ধানকে আমি ধন্যবাদ জানাই। তা আপনি যেটা প্রশ্ন করেছেন, যে আরেকটা বার একটু বললে একটু ভালো হয়। যাদের ভোটার লিস্টে নাম রয়েছে, ঠিক আছে, তো তারা বাংলাদেশি, তাদেরকে কি সবাইকে মানে অ্যাপ্লাই করতে হবে সিএর জন্য? দেখুন, বাংলাদেশি আমাদের যে ভারতীয় জনতা পার্টি তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আগেই ঘোষণা করেছেন যে 2014 সালের 31শে ডিসেম্বর প্রথম ধাপে বলেছিলেন যে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা সবাই নাগরিকত্ব পাবে, এবং তার পরবর্তীতে আবার লাস্ট যে বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত পীড়িত এবং সংখ্যালঘু সেই দেশ, শুধু বাংলাদেশই না, পাকিস্তান, ভুটান, এই সমস্ত জায়গা থেকে হিন্দু, বৌদ্ধ, পার্সি এরা যারা আছে তাদেরকে প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে। সেটা কিভাবে দেওয়া হবে নাগরিকত্ব? তো এই নাগরিকত্বটা তাদের প্রমাণপত্র হিসাবে যে তারা যে ওই দেশ থেকে অত্যাচারিতভাবে এসছে, তারা ওইখানে কত আগে এসছে, ক বছর আগে এসছে, তার একটা প্রমাণ, বা ওই দেশে কোথায় থাকতেন তার একটা প্রমাণপত্র তাকে রাখতে হবে। যেমন পাসপোর্ট হতে পারে সেখানকার তার জন্ম সার্টিফিকেট, হতে পারে সেখানকার বিভিন্ন রকম মানে বসত বাড়ির দলিল, হ্যাঁ ডকুমেন্টস ম্যান্ডেটারি, এরকম কিছু তথ্য তাদেরকে দিতে হবে। নিশ্চয়ই পাবে। হিন্দু শনাক্তিকরণ আমাদের, আপনি তো বলছেন যে ওদের ডকুমেন্টসটা ম্যান্ডেটারি আছে। না দেখুন, ম্যান্ডেটারি বলতে কি, তাদের তো কিছু না কিছু তারা দেখাতে পারবে বা বলতে পারবে যে আমি এই দেশে ছিলাম। কি হয়ে যাবে? আপনি বলছেন বলতে পারলে কি পেয়ে যাবে সে নাগরিকত্ব? বলতে পারা বলতে বিষয়টা হচ্ছে তারা ওই দেশ থেকে এসছে, মানে উইদাউট পাসপোর্টে আসতে পারে, পাসপোর্ট করে আসতে পারে, বা অত্যাচারিত হয়ে তারা যে এসছে, এখানকার যারা নাগরিক আছেন, যারা বসবাস করছেন এই দেশের নাগরিক, তারা সার্টিফাই করতে পারে এখানকার যে হ্যাঁ এ প্রকৃতপক্ষেই বাংলাদেশ থেকে এতদিন হলো এসছে, এ হিন্দু এবং সৎ ব্যক্তি। ডকুমেন্টস ছাড়া সে বলে দিলে আপাতত সে বলবে, এবং এখান থেকে যে মঠ মন্দির যেগুলো আছে সেগুলো থেকেও যদি সার্টিফাই করে যে হ্যাঁ এ হিন্দু। আচ্ছা, মঠ মন্দির থেকে যদি সার্টিফাই করে দেয় সে তাহলে নাগরিকত্ব পেয়ে যাবে? সেটাতেও চলবে। তা এছাড়া যে আর দীর্ঘদিন ধরা যারা 5 বছর 7 বছর 10 বছর এরকম যারা এসছেন, যারা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড করেছেন, তাদেরকেও সেইটা যে তারা যে কবে এসছেন কি বৃত্তান্ত, ওটা সিএ এর মাধ্যমে এফিডেভিটের মাধ্যম দিয়ে, এবং আমি যে তথ্যগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, এইগুলো তাদেরকে কিছু কিছু জোগাড় করতে হবে, যা বলবে সত্যি বলবে। তারপরে যে আমাদের একটা আলাদা একটা আছে যে আমরা যে অত্যাচারিত হিন্দু, সব থেকে বড় প্রমাণ যে এটা প্রধানমন্ত্রী স্বয়ং তিনি নিজে বলেছেন যে হিন্দুদের, আমরা হিন্দুই শুধু নয়, সে পার্সি হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, তারা যদি অত্যাচারিত হয়ে সেই সমস্ত দেশ থেকে এখানে আসে
তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করব। ধাপে ধাপে যেভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমেতে তারা আমাদের যেরকম ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তারা সিএ এর মাধ্যমে তারা কি পদ্ধতি আছে সেই পদ্ধতিগতভাবে তারা সহযোগিতা করে অ্যাপ্লিকেশন করে অনেকেই পেয়েছেন। আপনারাও জানেন অনেকেরই সার্টিফিকেট এসছে খুব তাড়াতাড়ি, তাদের তেমন কিছু লাগেনি। শুধু আমি যেগুলো বললাম তার মধ্যে কিছু কিছু, আর এই দেশে যে বাস করছে কত আগে করেছে সেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সেইগুলো দিলেই চলবে। আচ্ছা, আপনি যে প্রথমে ইন্টারভিউ শুরুতে বললেন না 2014-তে যারা এসছে তো তারাই নাকি সার্টিফাই করতে পারবে বা না 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 না, আমি এরকম ধরনের কিছু বলিনি। আমি যেটা বললাম, প্রধানমন্ত্রী প্রথম যেটা বলেছিলেন 2014 সাল 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তারা প্রত্যেককে নাগরিকত্ব পাবে, এটা প্রধানমন্ত্রীর প্রথম যেটা বলা হয়েছিল। যেটা তারপরে আবার সেটাকে শিথিল করে বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে অনেক ধরনের অনেক বিষয়ে যে হিন্দুরা অত্যাচারিত হয়েছে, মা বোনেদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, ঘর বাড়ি তাদের পুড়েছে, সেইগুলোকে মাথায় রেখে চিন্তা ভাবনা করে যে তাদের কথা ভেবে প্রধানমন্ত্রী ফের আবার যেটাই করেছেন যে 2025-এর মধ্যে যারা এসছে তাদেরকে প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সেটা পদ্ধতিগতভাবে। নাগরিকত্ব যে দেবে কিছু তো অন্তত তাকে করতে হবে, যেটা আমি পূর্বেই বলেছি ডকুমেন্টসগুলো কিছু কিছু ডকুমেন্টসগুলো সেগুলো তাদের রাখতে হবে। বা এই দেশে যারা দীর্ঘদিন ধরে আছে তারা কত আগে বাড়ি কিনলে বাড়ির দলিল কত আগে সেটা দেখা যাবে, এবং যদি আধার কার্ড করে থাকে আধার কার্ডের কত আগে করেছে, কত বছর আগে করেছে, সব প্রমাণগুলো পাওয়া যাবে। সবগুলো মিলে একটা সত্যতা যাচাই করে তাকে দেওয়া হবে। হ্যারাসমেন্টের এখানে কোনো বিষয় নেই। সিএ এর জন্য কারা আবেদন করবে অ্যাকচুয়ালি? সিএ এর জন্য অ্যাকচুয়ালি যারা এখানে 10 বছর, 15 বছর বা 20 বছর ধরে বসবাস করছে, তারা এমনও হয়েছে তারা এই দেশে পাসপোর্টও করে, এরকমও আছে এখানে রয়েছে এসছে, এরকম পাসপোর্টও করেছে। সেইগুলোকে যাচাই পূর্বক যে হ্যাঁ এর সত্যতা, এ প্রকৃতই হিন্দু বা প্রকৃতই খ্রিস্টান বা প্রকৃতই এরা বৌদ্ধ, তো সেইগুলোকে প্রমাণ সাপেক্ষে তাদের নিশ্চয়ই এলওসি দেওয়া হবে। আপনি যে বললেন না বাংলাদেশ থেকে যারা এখানে রয়েছে, আমাদের ভারত মানে পশ্চিমবঙ্গে রয়েছে, তাদের তো সব ডকুমেন্টস আছে, তাদের নরমালি ডকুমেন্টস আছে, ওগুলো কি ভ্যালিড? যতক্ষণ না তারা নাগরিকত্ব পাচ্ছে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ ভ্যালিড বলতে এগুলো তো রয়েছে। এটা নাগরিকত্ব জিনিসটা আলাদা, এটা সম্পূর্ণটাই আলাদা। তার আগের গুলো করে রেখেছে, কিন্তু পার্টিকুলার তার দেশে নাগরিকত্ব হতে গেলে এটা দেশের স্বার্থে, যাতে আপনারা দেখেছেন অনেক রোহিঙ্গারা, মুসলিমরা হিন্দু নাম দেখিয়ে তারা এই দেশে রয়ে গেছে। বুঝতে পারলেন না, আমি বলতে চাই ওগুলোকে ভ্যালিড ডকুমেন্ট যেগুলো কারেন্ট বানাচ্ছে, যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো আছে, বাংলাদেশি যারা ভ্যালিড তখনই হবে এগুলো যখন তারা নাগরিকত্ব পূর্ণাঙ্গ পাবে। যেগুলো আছে সেগুলো ভ্যালিড নয় না, ভ্যালিড এগুলোকে দেওয়া হবে, এগুলোকে মান্যতা দেওয়া হবে, কিন্তু তার যতক্ষণ নাগরিকত্ব পাবে ততক্ষণ তো ভ্যালিড নয় না। ততক্ষণ তার যে সাময়িক কিছু সেটা সময় দিয়েছে সরকার, কাজকর্ম চলবে, যেমন হ্যাঁ ভ্যালিডিটি আছে। আর প্রমাণ একদমই যখন দেখাতে পারবে না, যে নাকচ হয়ে যাবে, তখন তার ডিটেনশন ছাড়া আর কোনো, ওই ক্যাম্প ছাড়া আর কোনো গতি নেই। ডিটেনশন ক্যাম্প। হ্যাঁ স্যার, আমি একটু প্রসঙ্গ চেঞ্জ করছি। আপনি যে জ্যোতিষীদের সঙ্গে যুক্ত, সেটা কি বিজ্ঞানসম্মত? বিজ্ঞানের সঙ্গে অবশ্যই এই প্রকৃতি যে সত্য, এবং আমরা যে ধর্মের, আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের দিক একটা মানব দেহের মধ্যে যে সমস্ত কিছু রয়েছে, সেটা আমরা প্রকৃতিকে দিয়ে আমরা দেখতে পাই। যেমন বিজ্ঞান যতই উঁচু থাকুক না কেন, এখন প্রযুক্তি অনেক হয়েছে, কিন্তু আজকে ধরুন যে ঝড়, জলোচ্ছ্বাস, এগুলোকে কি বিজ্ঞান আটকাতে পারবে? কখনোই না। তাহলে প্রকৃতির একটা
মান্যতা এবং দিক এগুলো রয়েছে। জ্যোতিষী চর্চা এটা মানে বড় কঠিন। এই যে চর্চাটা শুধু জ্যোতিষীর মধ্যে তন্ত্রক্রিয়া যারা করেন, তাহলে আপনি যে কথাটা বলছেন না বিজ্ঞান বৃষ্টি বা এগুলো থামাতে পারবে না, তাহলে জ্যোতিষী কি পারবে? জ্যোতিষী পারবে কিনা জানি না, কিন্তু জ্যোতিষী আগাম এগুলো দিতে পারবে। তাহলে আপনি কি করে বলতে পারেন বিজ্ঞান পারবে? যে জ্যোতিষী আর বিজ্ঞানের মধ্যে না, প্রকৃতি অবশ্যই যে জ্যোতিষী যেটা সেটা আগাম খবর এরা বলতে পারবে। বিজ্ঞানও তো দিতেছে আগাম খবর, যে ব্যাপারটা যে পরবর্তীকালে কি হবে মানে ওয়েদার বা কিছু বলতে পারেন প্রকৃতির নিয়ে খবর, সেটা তো বিজ্ঞানও দেয়। তো এটা তো বিজ্ঞান তো ইদানিং, আগে তো বিজ্ঞানের এত মিডিয়া, এত স্যাটেলাইট, এত এগুলো ছিল না। আগে আমরা গরুর ডাক শুনে বলতাম যে মেঘ একদম ঘনীভূত হয়ে আসছে, আমরা উত্তরে মেঘ লেগেছে, আমরা পশ্চিমে মেঘ লেগেছে, ঝড়ঝঞ্ঝা হবে। এই যে দিকগুলো আমরা সময়, সূর্যের আলো দেখে, রোদের গতিবেগ দেখে আমরা টাইম বলে দিতে পারতাম। ঘড়ি তো আগে সেরকম ছিল না 2-4 জনের বাড়িতে। এটা যুগ যুগ ধরে আগে থেকেই কিন্তু এই জ্যোতিষী তন্ত্র এগুলো ক্রিয়াগুলো রয়েছে। মানবদেহের জ্যোতিষীর যে দিকগুলো রয়েছে, তাদের এক একটা যেরকম, আপনার রবি থেকে যদি আমি শুরু করি, রবি, তারপর আপনার হচ্ছে আমাদের সোম মঙ্গল বারগুলো আমি বলছি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা হচ্ছে বার। কিন্তু এই 7টা বারের মধ্যে তার সঙ্গে আর যেগুলো রয়েছে সেটা শনির পরে রাহু আছে, কেতু আছে, এই যে 9টা যে গ্রহ। তাহলে আমরা কি বলছি যে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু, এই 9টা গ্রহ। এই 9টা গ্রহের যে দিক, এই দিককে নিয়েই জ্যোতিষী চর্চা এটা শুরু। তাহলে আপনার কাছে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, যে জ্যোতিষী কি কারো ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে? দেখুন, না না, আপনি আমি বলি, আপনি মনে করুন যে পড়াশোনা আপনি করেছেন, পড়াশোনা অনেক সুশিক্ষিত হয়েছেন, আপনি যদি ঘরে বসে থাকেন, তাহলে আপনি কি যদি পেপার না দেখেন, কাজের যদি সন্ধান না করেন, তাহলে কি আপনার কি কাজটা আপনি পাবেন? তাহলে আপনাকে বলেছে সবার থেকে হচ্ছে মানুষের দিকটা হচ্ছে কর্ম। আমি যদি কর্ম না করি তাহলে কিছু হবে না। জ্যোতিষীর তারা দিক দেখাবে। আমি আপনাকে অ্যাডভাইস করলাম যে আপনার এই খারাপ আছে, এটা আপনার করা উচিত, এইগুলো মেনে চলুন। আচ্ছা, আপনি যে বলছেন না যে ঘর থেকে কেউ ডেকে যাবে, কিছু কিছু সময় আমাদের কোয়ালিফিকেশনটা এতটা ম্যাটার করে, সেই কোয়ালিফিকেশনের জন্য আমাদেরকে ডেকে পাঠায়। সেখানে আমাদের পেপার পড়তে হয় না, বা আমাদের কোনো কিছু দেখতে হয় না, অটোমেটিক ওখান থেকে গভর্নমেন্ট থেকে ডাক আসে যে তোমার জন্য চাকরি আছে। সেটা হাতে গোনা কজন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আসে না স্যার? না, ম্যাক্সিমাম ক্ষেত্রে নয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নয়। 100% এর মধ্যে, এটা 100% এর মধ্যে দেখা যায় যে হয়তো 10% এরকম আছে যারা খুব ভালোই করেছে, যারা এখানে তো স্যার জ্যোতিষী কাজ করছে না। না, অবশ্যই করছে। ভালো এডুকেশন থাকলেও তার হয়তো দেখা যাচ্ছে যে জন্ম থেকে তার বুধের ডিস্টার্ব আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি কারোর মধ্যে ভালো কোয়ালিফিকেশন রয়েছে, সে যদি একটা আংটি পরে নিল, তাহলে এখানে বলবো যে আংটিটার জন্য আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়েছে। আংটিতে কি করে? আংটি যেমন মনে করুন যে বুধ, আমি যেটা বলছিলাম, বুধ হচ্ছে বুদ্ধিমত্তা। বুধের জন্য কি পান্না। আমার যদি বুধ গ্রহ যদি খারাপ থাকে, পান্নাটা কি সবুজ রঙের স্টোন। বা বুধের জন্য আমরা কি করে থাকি, যে সরস্বতী কবচ করে থাকি। আমরা কি করে থাকি, বুধের জন্য আমরা 6মুখী 4মুখী, যার যেরকম গ্রহের যার যেরকম রাশি অনুপাতে আমরা রুদ্রাক্ষগুলো দিয়ে থাকি। এইগুলোকে ব্যাক সাপোর্ট করে। আপনি রাতে যেমন ঘুমাবেন, রাতে দরজা দিয়ে ঘুমাবেন, তাই তো, নিরাপত্তার জন্য দরজাটা খোলা রাখবেন না, এই কারণেই যদি কোনো কিছু ঢুকে যায়। ঠিক স্টোন বলুন, আপনার পাত্রের মধ্যে এতটা পাওয়ার, এতটা সূর্য রশ্মির সঙ্গে কানেক্টেড, এবং আপনার যে শরীরে
যে সিদ্ধ লোমকূপে যে সিদ্ধ আছে সেইগুলো আপনার কি করে শরীরের যে কানেক্ট সেই শরীরে আপনার ওগুলোকে এই প্রবেশ জ্যোতিষী করে। কত এবং আগে থেকে চলে আসছে। আমি 1 মিনিট, যেমন মনে করুন রক্ত প্রবাহ মঙ্গলের জন্য, আবার কেউ কেউ কি করে যে হয়তো তাদের উপায় নেই, তারা অনন্ত মূল ধারণ করে। তা আবার মুঙা, অনেক অনেক নাম আছে, মুঙা কেউ বলে, কেউ রেড কোরাল বলে। তা এইটা কি হাতে থাকলে আপনি যে খাচ্ছেন মাখিয়ে সেটাও কিন্তু আপনার লিভার জনিত, সেটাও আপনার কিন্তু কাজ করে। তা ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই? অবশ্যই ডাক্তারও দেখানোর প্রয়োজন আছে, ডাক্তার কেন প্রয়োজন যেখানে হবে না? একটা আংটির সাথে খাবার মিশাবার খেয়ে নিচ্ছে সেখানে আমার শরীর ঠিক হয়ে আপনি যাচ্ছে। সাপ্লিমেন্টাল যেগুলো আছে, যেগুলো প্রোটিন পাউডার সাপ্লিমেন্টাল যেগুলো দিচ্ছে, তো সেইগুলো খাওয়ার পরে যার মনে করেন মেজর অপারেশন আছে, অপারেশন থাকলে অপারেশন করতেই হবে, তার না করলে পরে তার কি হবে, তার ওটাকে কোনো উপায় নেই জ্যোতিষবিদ্যাতে? না, ওইটা অপারেশনের ক্ষেত্রে ওইটা কোনো ইয়ে নেই। ওটা এটা তো হতে যেমন পারে না, স্টোন অন্য কোনো কারণ পাথর রয়েছে যেখানে পাথরটা গলিয়ে দিল, পেটে পাথর রয়েছে। না, গলিয়ে বড় হলে পরে আজ পর্যন্ত শোনা যায়নি যে পাথরটাকে গলিয়ে দিয়েছে। ওটা ছোট থাকতে বিভিন্ন রকমের তখন কেন মানুষ তখন বিজ্ঞানের দিকে কেন চলে যায়, জ্যোতিষী বাদ দিয়ে? বিজ্ঞানের দিকে, বিজ্ঞানটা তো পরে, ওটা যেমন অ্যালোপ্যাথিক অ্যালোপ্যাথিক চটজলদি কাজ করছে, হোমিওপ্যাথিও তো আছে, আয়ুর্বেদিকও আছে, কেন যাচ্ছে না? হোমিওপ্যাথি কিন্তু স্বীকৃত প্রাপ্ত, আয়ুর্বেদিক স্বীকৃতি প্রাপ্ত। যারা এই যে রামদেব থেকে শুরু করে যারা যে সমস্ত আমরা এগুলো করে থাকি, যোগাগুলো করে থাকি, যোগার মাধ্যমেও কিন্তু অনেক আসনগুলো করে থাকি, অনেক কন্ট্রোল হয়, প্রতিহত হয়। খাদ্যের দ্বারা অনেক রোগকে কন্ট্রোল করা যায়। নিয়ম, এই শরীরে যা সহাবেন তাই সইবে। জ্যোতিষীবিদ্যা কত বছর আগে থেকে বিদ্যমান রয়েছে? জ্যোতিষী যুগ যুগ ধরে, প্রথম থেকেই জ্যোতিষীর, এই জ্যোতিষীর আগে ডাক্তারকে বলা হতো বৈদ্য, ডাক্তার বলতো না। আগেকার দিনে শুনে এসেছি যজ্ঞ টজ্ঞর মাধ্যমে অনেক কিছু যা প্রবলেম হয় সেগুলো নাকি কেটে যায়। এখনো আছে, তখন তো এখনো আছে। আপনি নিশ্চয়ই হিন্দু সনাতনী অবলম্বনী। আপনার এই যে আমরা কর্পূরটা জ্বালাই, সেটা কেন জ্বালাই? কর্পূরের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে সেটা ভাইরাসটাকে নষ্ট করে দেয়। লবণ, আমরা ঘর যখন মুছি একটু নুন দিয়ে আমরা মুছি, আমরা প্রদীপ জ্বালাই সন্ধ্যাবেলা, আমরা শাঁখ বাজাই সন্ধ্যাবেলা, কেন বাজাই? ওই যে শাঁখের যে আওয়াজ, ওই আওয়াজে অশুভ শক্তিটাকে দূরীকরণ হয়, সেগুলোকে ঢুকতে পারে না। এগুলো দেখুন, এর শেষ নেই। এই জ্যোতিষী শাস্ত্রটা এমনই চুলচেরা বিশ্লেষণ, একদিনে বলে শেষ করা যাবে না। এবং তন্ত্রমন্ত্রের কেউ যদি, এই যে ওম, আমরা বলি ওম, ও নাভি পদ্মের থেকে, যে পেটের যে নাভি পদ্মের থেকে আমি যদি ঠিকভাবে যদি করি, অবশ্যই তার মূল্যায়ন পাবো। এমন মন্ত্র আছে, যেমন মহামৃত্যুঞ্জয়, বগলামুখী, দুর্গা স্তব, কালী স্তব, আমরা যেগুলো করে থাকি, এই যে স্তবগুলো, এইগুলোর মাধ্যমে অনেক অশুভ শক্তি দূরীকরণ হয় এবং শরীরও ঠিক থাকে। তা আমরা বলতে চাইছেন সমস্ত মন্ত্র যদি আমরা পড়ি তাহলে আমাদের শরীর সব, অবশ্যই ন্যাসের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে অনেক কিছু, আমার ডাক্তারের কাছে আমাকে যেতে হবে না, কিন্তু নিয়ম শৃঙ্খলাগুলো আমাকে মানতে হবে। ছোট ছোট কারণের জন্য ডাক্তারের কাছে যায়, কেন যায়? না, তাদের ধৈর্য নেই, কিছু হলো ডাক্তারের কাছে গেল, ট্যাবলেট খেলো। জ্যোতিষবিদ্যা করতে গেলে আমাকে ধৈর্যের প্রয়োজন। অবশ্যই ধৈর্যের প্রয়োজন আছে, একদম সঠিক। স্যার, আপনি কি হস্তরেখা বিচার আর পুষ্টি বিচার দুটোই করেন? দেখুন, তাহলে একটু ভেঙে বলতে হয়। আমার 9 বছর বয়সে উপনয়ন হয়। আমি তখন থেকেই আমার কেমন যেন যে একটু মাতৃ সাধনার দিকে আমার একটু টান ছিল। প্রথম থেকেই আমি একটু ওই শ্মশানের দিকে, নিজেই গামছা, তখন অত ধুতি এতই পাওয়া যেত না। 9 বছর, আজ থেকে ধরুন 45, আমার বর্তমান বয়স 56 বছর, 56 ইয়ার। তা আমি তখন থেকে আমি শ্মশানে 2 কিলোমিটার দূরে আমি চলে যেতাম। সেখানে গিয়ে এক মনে, দেখুন, একটা মন্ত্র দ্বারা হয়, একটা বিনা মন্ত্রে হয়। তো এই যে চোখ বুজে তার ধ্যান, তার আরাধনা,
নিশ্চয়ই তার সেই সফলতাটা পাওয়া যায়। আর সেই একটা জিনিস, যে কোনো জিনিস দেখবেন আপনি চর্চা করতে 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 তার একটা পাওয়ার হয়ে যায়। যেমন মনে করুন আপনার একটা ওই চম্মুকের সঙ্গে লোহা ঘষতে 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 লোহাটাও কিন্তু চম্মুক হয়ে যায়। তো এই জ্যোতিষী শাস্ত্র এমন, যারা এই তন্ত্রবিদ, এই ক্রিয়া বা এই অ্যাস্ট্রোলজি যারা করে, তারা যদি সঠিকভাবে যদি করে, ঠিকভাবে যদি করে, তো তার মুখের কথাতেই একদম ঠিক মতো লেগে যাবে এবং কাজটাও তার হবে। আর আপনি যেটা বলছেন যে আমি মানে হস্তরেখা এবং আমি দেখুন হস্তরেখা, নিশ্চয়ই হস্তরেখা, অঙ্ক কুষ্টি, কর কুষ্টি এবং ঠিকুজি সবই করেন, এগুলো সবই করি এবং মায়ের আরাধনার মাধ্যমে। যাদের হয়তো এসে বলছে যে দাদা আমার একটু আপনি, তাদের যেই যে বিশ্বাস, যারা পড়তে চাইবে তো তারা আপনার সাথে যাদের কোনো পয়সা নেই, এমনও ব্যক্তি আছে কোনো পয়সা নেই, খুব অসুবিধায় তারা ভুগছে, বা শরীর খারাপ বাচ্চাদের, অনেক ডাক্তার দেখিয়েছি কিছু হয়নি, আপনি একটু মাথায় হাত বুলিয়ে দিন, একটু মায়ের করে আপনি ঝেড়ে দিন, ঠিক হয়ে যাবে। এমনও নজির অনেক হয়েছে। এই যে আপনি বলছিলেন না যে ভিউ ভালো হয়ে যায়, অনিবার্য ক্যান্সার, আমি অ্যাপোলোতে আমি বলতে পারি, শেফালি দাস নিউটনে উনি থাকেন, 72 বছর বয়স, এখানকার ডক্টররা বলেছিলেন যে ক্যান্সার প্রত্যেককে, আমি বলেছি না এটা ক্যান্সার নয়, ওনার গল ব্লাডারের স্টোন 20 বছরের বেশি, তার গল ব্লাডারের স্টোন দুটো পেকে গেছে, ওনার কিচ্ছু হবে না, অপারেশন করুন ঠিক হবে। হ্যাঁ, স্টোনটা ওটা ফেটে বেরিয়ে যায়, তখনই তো মানুষের ইয়ে হয়। বায়োপসি রিপোর্টে, হ্যাঁ ওটা থেকে যায়, বায়োপসি রিপোর্টেও উনি ঠিক আছেন, ওনার কোনো ক্যান্সার নেই। ডক্টর বলেছিলেন যে উনি 15% ডেভেলপ করতে পারেন, আমি সেখানে বলেছিলাম 65% উনি ডেভেলপ করলেন, এখনো তিনি আছেন। এরকম অনেক নজির আছে। কোনো তার গৃহদোষ, খুব বসবাস করতে পারছে না বাড়িতে, খুব অসুবিধার মধ্যে পড়ে আছে, রাত্রে ঘুমাতে পারে না, রাতে চালেতে ধূপধাপ শব্দ হয়, আতঙ্ক হয়ে ওঠে, এরকম অনেকেই আছেন। অনেকের যেরকম মা বোনেদের প্রতি অনেক সময় বিবাহিত জীবনে অনেক রকমের প্রবলেম সৃষ্টি করে, তো সেইগুলোকে আমি ন্যায়ের পথে চলি, আমি খারাপ কোনো কাজ করি না, যেটা সততা এবং যেটা সঠিক, যেটা মানুষ কল্যাণের জন্য আমি করে থাকি। আচ্ছা, তো স্যার আপনার সাথে আপনার অ্যাড্রেসটা একটু বলে দিলে খুব ভালো হতো। আমার নাম নয়ন মজুমদার, আমি মাতৃ সাধক, ধোবিঘাট এজন 1A/33। বাড়িতে আমার ভদ্রা মায়ের মন্দির, আপনারা মায়ের ছবিটাও আপনারা ওখান থেকে আপনারা নিতে পারেন, মাকে একটু দর্শন করে। আর আমার ফোন নাম্বার 7047290325। সকলে ভালো থাকুন, মায়ের আশীর্বাদ সবার থাক, সবাই সুস্থ থাকুন, এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।